নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা পুরোনো দিনের গান আছে, সিনে মে জलन आंख में तूफान सा क्यों है। আমাদের চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর এখন সেই অবস্থা। শি জিনপিং এর বুকে বড় ব্যথা হচ্ছে। এখন ব্যথার কারণ হচ্ছে আমেরিকার সংসদের দুই পক্ষের একটা যৌথ প্রতিনিধি দল ভারতে এসে ধর্মশালায় গিয়ে তারা তিব্বতের ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করেছেন। আমেরিকার যৌথ প্রতিনিধি দল হঠাৎ ভারতে এসে দলাই লামার সঙ্গে দেখা করতে গেল কেন? এর পেছনে গূঢ় উদ্দেশ্যটা কি সেটা চীন খুব ভালো করেই বুঝতে পারছে। এমনি তো ভারত তিব্বত নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তারপরে যদি আমেরিকা যদি দলাই লামার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তার আশীর্বাদ নিয়ে যান, তার অর্থ হচ্ছে আমেরিকা তিব্বতের পাশে আছে। এই নিয়ে চীন তার বিরাট ক্ষোভ প্রকাশ করেছে। কেন আমেরিকার প্রতিনিধি দল, যৌথ প্রতিনিধি দল সংসদের, তারা এসে দলাই লামার সঙ্গে দেখা করলেন? বেশ করেছেন। তোর কি রে বেটা, তুই তো তিব্বতকে অধিকার করে বসে আছিস, তোর কি? এখন একটা যে খবর বেরিয়েছে সেটা আপনাদের একটু পড়ে শোনাই। ধর্মশালায় দলাই লামার সঙ্গে মার্কিন রাজনীতিবিদদের সঙ্গে দেখা হওয়ায় চীন ক্ষুব্ধ, ভীষণ রেগে গেছে চীন। কংগ্রেসম্যান মাইকেল ম্যাককল এবং প্রাক্তন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি নেতৃত্বে মার্কিন আইন প্রণেতাদের একটি দ্বিদলীয় দল মঙ্গলবার ভারতের ধর্মশালায় পৌঁছেছেন নির্বাচিত তিব্বতী সংসদ পরিদর্শন করতে, যা কেন্দ্রীয় তিব্বত প্রশাসন বা সিটিএ নামেও পরিচিত, এবং তিব্বতের আধ্যাত্মিক নেতার সঙ্গে দেখা করেন তারা। এই দেখা করা নিয়ে এখন বলে না, সিনেমে সাপ লৌট রহে হ্যাঁ। এখন বেজিং এর ব্যথা শুরু হয়ে গেছে, বিষের ব্যথা শুরু হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শীঘ্রই তিব্বত চীন বিরোধী আইনে একটি সমাধানের প্রচার নামে একটি আইনে স্বাক্ষর করবেন এবং প্রত্যাশা নিয়ে এই সফরটিতে এসেছে, যাকে গত সপ্তাহে মার্কিন কংগ্রেস পাশ করেছে। অর্থাৎ মার্কিন কংগ্রেস তাদের প্রস্তাবে জানিয়েছে যে এই বিলে স্বাক্ষর হয়ে গেলে এই প্রতিনিধি দল ফিরে যাওয়ার পর যে রিপোর্ট জো বাইডেনকে দেবেন, তার টেবিলে যে রিপোর্টটি রয়েছে, যে বিলটি রয়েছে, সেই বিলটি তিনি স্বাক্ষর করলে সারা বিশ্বে আমেরিকা তিব্বত নিয়ে আলোচনা শুরু করবে। এই তিব্বত নিয়ে আলোচনা শুরু হলেই তাহলেই বেরিয়ে পড়বে যে তিব্বত কি করে চীন দখল করে নিয়েছিল। এবার আমার একটা এই ব্যাপারে একটুখানি আপনাদের জানিয়ে রাখি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে আমার যে ভিডিও সেগুলো একটু অদ্ভুতভাবে 21-22 বছর থেকে 60+ সবাই দেখেন। যারা প্রবীণ তারা হয়তো ইতিহাস তাদের মনে আছে, তিব্বতের ইতিহাস। যারা বয়সে নবীন তাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলে দিই যে 50-এর দশকে নেহরু নিজের ভুল বুদ্ধিতে তিব্বতে তিনি কোনো সৈন্য রাখেননি। আর তিব্বত হচ্ছে গিয়ে বরাবরই ধর্মপ্রাণ বৌদ্ধদের একটা আশ্রয়স্থল। সেই তিব্বত যখন ফাঁকা ছিল, যখন তার কোনো সামরিক শক্তি ছিল না, তখন চীন অরুণাচলে যেমন এটা টুকটুক করে ঢুকে, এখন তো খেদানি খেয়ে তো অরুণাচল থেকে পালায়, কিন্তু তিব্বতে বাধা দেওয়ার কেউ ছিল না। যখন তারা তিব্বতে ঢুকে তিব্বত দখল করার যখন চেষ্টা করে, তখন তিব্বতীদের দিক দিয়ে প্রচন্ড বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভকে দমাতে চীন তখন ওখানে সেনা পাঠায়। 50-এর দশকে সেনা পাঠিয়ে অন্তত 4-5 হাজার তিব্বতীকে কচুকাটা করে। তখন এই দলাই লামার বয়স তখন অনেক অল্প, তখন
একটা ছোট লামার দল দলাই লামাকে নিয়ে ভারতে আশ্রয় নেন, তখন থেকে দলাই লামা ভারতেই রয়েছেন এক্সাইল গভর্নমেন্ট হিসেবে। এটা হচ্ছে ইতিহাস। সেই যে চীন দখল করলো 50-এর দশকে আমাদের জওহরলাল নেহরুর নির্বুদ্ধিতার কারণে, সেই দখলীকৃত জমি এখনো চীন শাসন করে যাচ্ছে, যেটা এখন চাইছে ভারত অধিকার করতে। নইলে আমাদের মানস সরোবর যেতে গেলে পরে চীনের অনুমতি নিতে হয়। ভাবুন দেখি কি সর্বনাশ কংগ্রেস জওহরলাল নেহরু করে দিয়ে গেছে। জীবনে একটাই কাজ করেছিলেন ভালো, সেটা হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট, যেটা নিয়ে পরে একদিন আলোচনা করব। নন অ্যালাইন মুভমেন্ট তিনি কেন করেছিলেন এবং নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের জন্য ভারতবর্ষ কত সুবিধাজনক জায়গায় রয়েছে, সেটা নিয়ে পরে একদিন আলোচনা করবো, সেটা ভিন্ন বিষয়। ভারতের উচিত, আমার মনে হয় ভারতের উচিত ওই ধর্মশালা থেকে নিয়ে গিয়ে, মানে দলাই লামাকে নিয়ে গিয়ে চাণক্যপুরীতে, যেখানে সমস্ত দেশের এম্বাসি রয়েছে, চাণক্যপুরীতে একটা বড় একটা এম্বাসি খুলে দাও। তিবেট গভর্নমেন্ট ইন এক্সাইল, লম্বা লম্বা করে বড় বড় করে খুলে দাও একটা। ভারতের পয়সার অভাব নেই, চাণক্যপুরীতে পর সমস্ত একদম এম্বাসির অফিসগুলো রয়েছে, সেই এম্বাসি অফিসগুলোর মধ্যখানে একটা জায়গা খুঁজে দিয়ে দাও। ওখানে সারা পৃথিবীর মানুষ কিন্তু দলাই লামাকে শ্রদ্ধা করেন। তারা যখনই যে এম্বাসিতে আসুন না কেন একবার দলাই লামার ওখানে যাবেন। সবার পক্ষে ধর্মশালায় যাওয়া সম্ভব হয় না, যে চাণক্যপুরীতে যদি হয় তাহলে পরে চীনের একেবারে বুকে পা পড়বে। চীনকে ঘেরা কিন্তু একটা বড় সুযোগ। আমেরিকা নিজের স্বার্থে করছে, ভারতও নিজের স্বার্থে করবে। আমেরিকার স্বার্থ কি? আমেরিকার স্বার্থ হচ্ছে যে চীনকে ভস্মাসুর করে তৈরি করেছিল, চীনকেও তৈরি করেছে আমেরিকা। এখন সেই আমেরিকাকে এখন চোখ রাঙাচ্ছে, বেড়া বিল্লি বেড়েছে ম্যাও। ফলে এখন আমেরিকা চাইছে চীনকে দাবাতে, আর চীনকে দাবাতে পারে একমাত্র ভারত, যে জুতিয়ে চীনকে সিধে করে দিয়েছিল। ডোকলামে কতগুলো মরেছিল, আমাদের বেশ কিছু সৈনিক শহীদ হয়েছিলেন, অন্তত গোটা 30-40 আমাদের সৈনিক শহীদ হয়েছিলেন। ওদের তো কত সৈনিক শহীদ হয়েছে তার কোনো হিসেব দেয় না। আপনারা নিশ্চয়ই জানেন এই যে চীনের যুদ্ধের ইতিহাস আপনারা জানেন। সব জায়গায় চীন হেরেছে। চীন কিন্তু ছায়া যুদ্ধ করবে, চীন কিন্তু সরাসরি কোনোদিনও যুদ্ধ করতে আসবে না। ডোকলামে মার খাওয়ার পর কিন্তু চীন বুঝে গিয়েছে যে ভারতের সৈন্য একটা সৈন্য অন্তত 10টা ছোট ছোট বেটে চীনাকে ধরে পটকে দিয়ে দেবে। কতগুলো যে মরেছে তার কোনো ঠিক নেই। আর চাণক্যপুরীতে নিয়ে গিয়ে একদম এক্সাইল গভর্নমেন্টের একখানা বোর্ড লাগিয়ে বসিয়ে দিন। এবার যত শত্রু দেশ আছে, চীনের শত্রু দেশ আছে, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইটালি, জাপান, যত আছে সব দেশে একটা করে এম্বাসি খুলে দাও। ভারতের পয়সার অভাব নেই, এম্বাসি খুলে দাও, তারা জায়গা দিয়ে দেবে। এবং এখান থেকে ভারতবর্ষ থেকে প্রথিতযশা যত মানুষ আছে তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে লেকচার দিক তিব্বত সম্পর্কে, পৃথিবীর মানুষকে জানাক, চীনের এই বদমাইশি সম্পর্কে জানাক। প্রত্যেকটা দেশকে পৃথিবীর মানুষ জানুক যে তিব্বতের সঙ্গে কি হয়েছে। ভারতে নেহরুর একটু বদনাম হবে বটে, কিন্তু যে ভুল হয়েছে সেই ভুলকে কিন্তু শোধরাবার এখন সময় এসছে। ভারতবর্ষই একমাত্র পারে চীনকে জব্দ করতে। এই দুটো কাজ যদি ভারতবর্ষ করতে পারে, এক হচ্ছে চাণক্যপুরীতে নিয়ে গিয়ে একটা এক্সাইল গভর্নমেন্টের একটা এম্বাসি খুলে দাও, আর বিভিন্ন দেশে গিয়ে একটা অ্যাম্বাসেডার বসিয়ে দাও, তিব্বতের অ্যাম্বাসেডার। আমরাই প্রশিক্ষণ দিয়ে দেবো, আমরাই সমস্ত কিছু করে দেবো, বসিয়ে দাও। দেখো চীনের একেবারে মানে শিরদাঁড়া দিয়ে হিম স্রোত বইবে। তারপর তো ভারতীয় সৈন্য আছে, আমাদের বিহার রেজিমেন্ট আছে, শিখ রেজিমেন্ট আছে, সমস্ত রেজিমেন্ট গুলো তো আমাদের রয়েছে, রাজপুত রেজিমেন্ট রয়েছে, মেরে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে একেবারে। চীনের বিদেশ মন্ত্রী তিনি একটি বিবৃতি দিয়েছেন,
বলেছেন আমরা মার্কিন পক্ষকে তিব্বতকে চীনের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার এবং তিব্বতের স্বাধীনতাকে সমর্থন না করার জন্য এবং উপরে উল্লেখিত বিলে যে বিলটা আনার কথা হচ্ছে যে স্বাক্ষর না করার জন্য তার প্রতিশ্রুতিকে সম্মান করার জন্য অনুরোধ জানাচ্ছি। মানে অনুরোধটা হচ্ছে তোমরা বাবা ওই বিলে স্বাক্ষর টাক্ষর করো না, তোমরা দেশ জুড়ে প্রচার করো না, স্থিতাবস্থা চলুক, যেমন তিব্বত আছে তেমন তিব্বত চলুক, তিব্বত আমাদেরই আন্ডারে থাকুক, আমরা তিব্বতকে শাসন করব, তোদের শাসন দেখাচ্ছি। যারা মনে করেছিলেন না একটা হাওয়া তৈরি হয়েছিল, পাকিস্তানকে কিছু বলো না, চীনকে কিছু বলো না, একটা হাওয়া তৈরি হয়েছিল। রাহুল গান্ধী মাঝে মাঝেই বলেন আরে চীন তো ওই জায়গা দখল করে নিয়েছে। আরে জায়গা দখল করে তো দাদুর আমলে, এই আমলে নয়। 1962 সালে চীন দখল করে নিয়েছিল, তখন তোমার দাদু আঙুল চুষছিল। ইতিহাস ভূগোল তো ভারতবর্ষে কেউ জানে না, ইটালিতে থাকে তো। আর এরা হচ্ছে দেশের শত্রু, এদের দেশের শত্রুকে চিনে রাখুন। আরে সব কটা দল মিলিয়েও তোরা অত ভোট পাসনি যতটা বিজেপি ভোট পেয়েছে। হেরে গিয়ে আনন্দ, আর বিজেপি কম ভোট পেয়েছে বলে বিজেপির দুঃখ। এরা হচ্ছে ভারতবর্ষের শত্রু। পারলে এরা ভারতবর্ষকে নিজের মাকে বেছে দেবে। এই হারামজাদা আমাদের যত লেফটিস্ট আর লিবারেল আছে না, আর যত কংগ্রেসম্যান আছে, পারলে নিজের মাকে বেছে দেবে এরা। চীনের প্রত্যেক কটা হলো গিয়ে চীনের দালাল। এখনো বলে যায় চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। কলকাতার রাস্তা পাঁচিলে বুকে লেখা হতো না চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। সেদিন আমরা ভুলে গিয়েছি। সনাতনী হিন্দু কিন্তু ভোলে না। আমরা প্রত্যেকটা মানে হিসেব করে জবাব দেবো। প্রত্যেকটা যত কুকর্ম ওই গত 70 বছর হয়েছে, সেই কুকর্মগুলোকে এবার সমস্ত ফিরিয়ে সংশোধন করার সময় এসছে। আমরা প্রত্যেকটা করব। আর চীনের হাত থেকে তিব্বতকে আমরা উদ্ধার করব, আজ হোক 10 বছর বাদে হোক। করবো তো করবই। বেজিং থেকে কি করতে পারে? বেজিং এর পতাকা তো অনেক দেখলাম। আপনারা জানেন, অনেক কথা নিশ্চয়ই শুনেছেন যে বেজিং একটা, চীন একটা F-16 এর একটা ওই নকল একটা ভার্সন তৈরি করেছিল, JF-17। ওই কাভার গুলো কাকে বিক্রি করেছে না জানেন? সেটা কাভার বিক্রি করেছে পাকিস্তানকে, বাংলাদেশকে আর মিয়ানমারকে। বাংলাদেশ আর মিয়ানমার দুজনেই বুঝে গিয়েছে এটা কাগার, এটা ভাগাড়ে দেওয়ার মতো নয়। আর পাকিস্তানের দুদিন আগে একটা JF-17 একটা ক্র্যাশ করেছে, চীন বলেছে এটা কাউকে বলো না। পাকিস্তান এখনো পর্যন্ত প্রকাশ করেনি। কিন্তু যে কোম্পানি ইনজেকশন সিটটা তৈরি করে না, সেই কোম্পানি প্রেস নোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আমাদের ইনজেকশন সিস্টেম এত ভালো, কোম্পানির নাম আমি ভুলে গেলাম, ইনজেকশন সিস্টেম আমাদের এত ভালো, ক্র্যাশ করেছে কিন্তু পাইলটকে আমরা বাঁচিয়ে দিয়েছি। মানে একটা পাইলট তৈরি করতে গেলে যে খরচা পড়ে, তার প্লেনের থেকে তার খরচা বেশি হয় একটা পাইলট তৈরি করতে গেলে। এই হচ্ছে চীনের মাল। ইরানের মাল যেমন ফুস হয়েছিল, চীনেরও মাল ওরকম ফুস হবে। মান না একটা ওই হাওয়া তৈরি করা। চীনকে কিছু বলো না, পাকিস্তানকে কিছু বলো না। পাকিস্তানকেও দিয়েছে, দামরা তো হবে 26 তারিখের আগে পরে তো হবে যা হবার। আর চীন খেয়েছে, আবার খাবে। চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হবে, আপনারা লিখে রেখে দিন। হবে, আজ হোক, 2 বছর বাদে হোক, 5 বছর বাদে হোক, 10 বছর বাদে হোক, চীনের সঙ্গে সম্মুখ সমর ভারতের হবেই যদি সরকার থাকে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে দর্শক, আর লম্বা করব না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।